সুন্দরগড় জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি এবং তার একমাত্র ছানা টুনটুনকে নিয়ে বাস করত। টোনা সামান্য কলা ব্যবসায়ী ছিল। সে কলা বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে কোনো রকমে তাদের সংসার চালাতো। কি গো, তোমার কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো যে? আজ তাহলে ভালো বেচা কেনা হয়নি? সব কলাই বিক্রি হয়েছে, কিন্তু তুমি তো জানো আমি শহরের ব্যবসায়ীদের কাছ থেকে কলা কিনে এনে বিক্রি করি, আর এতে অনেক খরচ হয়ে যায়। সেই হিসেবে কলা বিক্রি করে তেমন লাভ হচ্ছে না গো। যদি নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করতে হতো তাহলে ভালোই লাভ হতো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করলে তাহলে আর শহরে যেতে হতো না, আর খরচও কম পড়তো। শোনো, বলছি কি, আমাদের বাড়ির পাশে যে ছোট্ট জমিটা পড়ে আছে, তুমি বরং ওখানেই কলা চাষ করো। কি বলছো টুনি? কলা চাষ করব? তাহলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবো টুনি? হ্যাঁ গো, বলছি কোনো চিন্তা করো না, আমার কাছে জমানো কিছু টাকা আছে। তুমি না হয় তাই দিয়ে কিছু কলা গাছের চারা কিনে এনো আর চারাগুলো জমিতে রোপণ করো, কেমন? টোনা আর টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে তাদের মেয়ে টুনটুন চলে আসে। বাবা, ও বাবা, তুমি কলা চাষ করবে? কি মজা, কি মজা, আমি কলা খাবো। আরে আমার টুনটুন মাঝে, হ্যাঁ মা, অবশ্যই খাবি, তুই তো আমার লক্ষ্মী মা। বাবা, ও বাবা, তুমি আমাকে একটা নতুন জামা কিনে দেবে বাবা? আচ্ছা মা, কিনে দেব। এবার তুমি স্কুলে যাও, এবার কিন্তু প্রথম হতে হবে, তবেই কিন্তু জামা কিনে দিব। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন তাহলে আমি স্কুলে যাই। এভাবেই তাদের তিনজনের দিন কাটছিল। এরপর টোনা তার স্ত্রীর কথা মতো তাদের জমানো টাকা আর কিছু টাকা লোন নিয়ে তার জমিতে কলার গাছ রোপণ করে আর দিনরাত পরিশ্রম করে কলা গাছের যত্ন নিতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর কলা গাছগুলো বড় হয়ে যায় আর কলা গাছগুলোতে কলা ধরে। দেখেছো গো টুনি, কলার ফলন কত ভালো হয়েছে। আমাদের আর কোনো চিন্তা থাকবে না, আমাদের অভাবও থাকবে না, আমরা অনেক ভালো থাকবো গো। হ্যাঁ গো, ঠিকই বলেছ, এবার আমরা অনেক ভালো থাকবো। আর যেসব গাছের কলা পেকেছে তা নিয়ে বাজারে চলে যাও। এরপর টোনা পাকা কলাগুলো নিয়ে বাজারে চলে যায় আর খুব তাড়াতাড়ি সব কলা বিক্রি হয়ে যায়। দেখেছো গো, আজ আমি কত টাকা পেয়েছি। আজ নিজের জমিতে চাষ করেছি বিধায় এত টাকা লাভ করতে পেরেছি। টুনি, আমার খুব খিদে পেয়েছে গো, চলো আমায় খেতে দিবে। আচ্ছা, তুমি ঘরে চলো, তোমায় আমি খেতে দিচ্ছি। এরপর তারা খেতে বসে আর এভাবেই তাদের ভালো দিন কাটছিল। একদিন হঠাৎই ওই বনে অনেক ঝড় বৃষ্টি হয় আর বনের অনেক ক্ষতি হয়। ঝড় বৃষ্টি কমে যাওয়ার পর টোনা যখন তাদের জমিতে যায়, সেখানে গিয়ে টোনা হতাশ হয়ে যায়, কেননা তার জমির সব কলা গাছ ভেঙে পড়েছিল। হায় উপরওয়ালা, আমার একই সর্বনাশ হয়ে গেল, সব কলা গাছগুলো তো ভেঙে গেছে আর এসব কলা গাছের কলাগুলো তো নষ্ট হয়ে গেছে। হে উপরওয়ালা, এখন আমি কি করব আর কিভাবেই বা সংসার চালাবো? আর বাসায় গিয়েই বা কি বলবো? আমার কি হয়ে গেল আর আমার এত কষ্ট সব বিফলে গেল। এসব বলে টোনা কাঁদতে কাঁদতে তার বাসায় চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। এসব ঘটনায় টোনার সংসারে অনেক অভাব দেখা দেয়। ও মা, আমার অনেক খিদে পেয়েছে মা, অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো। খিদেতে যে পেটটা খুব ব্যথা করছে, কিছু খাবার খেতে দাও না মা। মারে, ঘরে যে কোনো খাবার নেই আর তোর বাবার তো কোনো রোজগারও নেই, কি করে তোকে খাবার দেই মা? কি গো, তুমি কি দেখছো আমাদের ছানাটা খাবারের জন্য কিভাবে কাঁদছে? কি করব বলো টুনি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না গো। এ কথা বলে টোনা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর যেতে যেতেই মনের অজান্তে অন্য একটা জঙ্গলে চলে আসে। কি ব্যাপার, এটা আমি কোথায় চলে এলাম? এ তো দেখি দক্ষিণের জঙ্গল, কখন যে মনের ভুলে এখানে চলে এসেছি।
বুঝতেই পারিনি। এসব কথা বলতেই টোনার কানে কিছু আওয়াজ ভেসে আসে, আর টোনা সেই আওয়াজ অনুসরণ করে যেতে থাকে। আর হঠাৎই দেখতে পায় এক ঈগল তান্ত্রিক এক পাখির রানীকে খাঁচায় বন্দি করে কি জানি একগুলো মন্ত্র পড়ছে। মনে হচ্ছে ওই শয়তান তান্ত্রিক পাখির রানীকে আটকে রেখেছে। ওই পাখির রানীকে আমার সাহায্য করা উচিত। এই বলে টোনা একটি বড় লাঠি নিয়ে তান্ত্রিকের কাছে চলে যায় আর তাকে লাঠি দিয়ে মারতে থাকে। আর মার খেতে খেতে তান্ত্রিক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপর টোনা পাখির রানীকে মুক্ত করে। তুমি সত্যি খুব ভালো গো। আজ তুমি যদি আমাকে সাহায্য না করতে, ওই তান্ত্রিক আমাকে বলি দিয়ে দিত। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব। তা তুমি এই জঙ্গলে কেন এসেছো? আসলে আমি অনেক চিন্তায় ছিলাম, তাই কখন যে জঙ্গলের ভিতরে চলে এসেছি তা বুঝতেই পারিনি। আমার বাসা পাশের জঙ্গলেই। এরপর টোনা তার সব কষ্টের কথা পাখির রানীকে খুলে বলে, আর পাখির রানী এসব শুনে অনেক কষ্ট পায়। তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমাকে সাহায্য করব। কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার সাহায্য করতে পারলে আমার অনেক ভালো লাগবে। এরপর পাখির রানী টোনাকে একটা বীজ দেয়। শোনো, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা একটা জাদুর বীজ। এই জাদুর বীজ তুমি তোমার বাসার আঙ্গিনায় রোপণ করবে, আর এই বীজটা দিয়ে তুমি তোমার সব সমস্যা সমাধান করতে পারবে। এসব বলে পাখির রানী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর বীজটি নিয়ে টোনা বাসায় চলে যায়। কি গো, তুমি এখন ফিরলে? তোমার হাতে ওটা কি গো? খাবার নিয়ে এসেছো নাকি? না গো টুনি, আমি কোনো খাবার আনিনি, কিন্তু এটা আমি একটা জাদুই বীজ নিয়ে এসেছি। তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে, আর বীজটি তাদের আঙ্গিনায় রোপণ করে। আর হঠাৎই বীজটি রোপণ করার সাথে সাথে সেখানে একটি বড় কলা গাছ হয়, আর সেই কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরা ছিল। এ দেখে টোনা ও তার স্ত্রী ভীষণ অবাক হয়ে যায়। কি গো, এসব কি দেখছি গো? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরে আছে, এটাও কি সম্ভব? হ্যাঁ গো, এজন্যই তো পাখির রানী বলেছিল এটা একটা জাদুই অদ্ভুত বীজ। না হলে কি আর এমন হতো বলো? সত্যি এই গাছ তো বড়ই অদ্ভুত। টোনা আর টুনির এসব কথা শুনে সেখানে টুনটুন চলে আসে, আর কলা গাছে তো ডালিম দেখে টুনটুনও ভীষণ খুশি হয়। মা মা, ও মা, কলা গাছে ডালিম ধরেছে, আমি খাবো মা, আমাকে একটা ডালিম পেড়ে দাও না মা। আচ্ছা মা, দাঁড়া দাঁড়া, আমি ডালিম ছিঁড়ে দিচ্ছি, আর দেখি ডালিমগুলো ভালো কিনা। এরপর টুনি গাছ থেকে একটা ডালিম ছিঁড়ে নেয়, আর ফেটে দেখে আরো অবাক করা কাণ্ড। কেননা ডালিমের ভিতরে দানাগুলো ছিল হীরের। তা দেখে টুনি, হ্যাঁ গো শুনছো, এ কি অবাক করা কাণ্ড! ডালিমের ভেতরে দানাগুলো তো হীরের। এসব পাখি রানীর জাদুর খেলা গো। আর থেকে আমরা অনেক ভালো থাকবো, আমাদের আর অভাব থাকবে না গো। আমার যে খুব খুশি লাগছে। এরপর টোনা ডালিমের ভেতরের সব হীরের দানাগুলো বিক্রি করে অনেক টাকা পায়, আর অনেক লাভবান হয়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর মেরো না, বড্ড লাগছে। দয়া করে ছেড়ে দাও আমাদের, আর কোনো ভুল করবো না আমরা। দয়া করে ছেড়ে দাও, বড্ড লাগছে আমাদের। এসব কথা বলে টুনটুন আর টুকি অনেক কাঁদতে থাকে। টুনটুন আর টুকি অনাথ দুই বোন, কিন্তু তারা দুজন হিমছড়ি বনে তাদের সৎমায়ের সাথে বাস করত। মিনু টুনটুনির বড় একটা খাবারের হোটেল ছিল। সেই হোটেলে টুনটুন আর টুকি সারাদিন কাজ করত, অথচ তাদের দুবেলা ঠিকমতো খাবারও জুটতো না। এখন তোদের খুব লাগছে তাই না? হোটেলে মাত্র কয়েকটা পাখি আসে, তাদেরকেই তোরা ঠিকমতো পরিবেশন করতে পারিস না, সময় মতো বাসনগুলো মেজে দিতে পারিস না। তবে কি তোদের আমি এখানে এমনি এমনি রেখেছি নাকি? হ্যাঁ মা, তুমি এভাবে বলছো কেন? আমরা তো ছোট, আমরা তো তবুও তোমার হোটেলে সব কাজ করে দেই।
অথচ তুমি আমাদের ঠিক মতো খেতেও দাও না। তোমার যদি এতই কাজের ভেজাল হয় তবে তুমি তো একটা কাজের লোক নিতে পারো বলো। তাই বলে কি তোরা কাজ ফেলে রেখে হোটেলের খাবার চুরি করে খাবি? আর কাজের লোক রাখবো মানেটা কি? হ্যাঁ, তোরা দু বোন থাকতে আমি কেন কাজের লোক রাখবো? আমার কি পয়সা বেশি হয়েছে? হ্যাঁ, কাজের লোক যদি নিতেই হয় তবে তোদের দুটোকে তাড়িয়ে তারপর নেব। তোরা বুঝতে পেরেছিস আমার কথা? না মা, তুমি আমাদের তাড়িয়ে দিও না। এই টুকি, চুপ কর তো, একদম কথা বলবি না। মা যদি আমাদের তাড়িয়ে দেয় তবে আমরা কোথায় যাব বল? তুই জানিস না আমরা অনাথ, আমাদের যাওয়ার মতো যে কোনো জায়গা নেই রে। এই তো, তোরা আমার কথা বুঝতে পেরেছিস। আমি যা বলবো তোদের দুজনকে তাই শুনতে হবে, নয়তো এখানে তোদের আর কোনো জায়গা হবে না। এই আমি বলে দিলাম। এখন যা, সবগুলো বাসন মেজে নে তো। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায়। টুনটুন আর টুনি কাঁদতে কাঁদতে কলপারে চলে যায় আর দুজনে বাসন মাজতে থাকে। এভাবে দুই বোনের দিন কাটছিল। এই টুকি, এই কি করছিস রে? মা কিন্তু চলে এলো বলে একদম খাবার চুরি করতে যাস না। মা জানতে পারলে কপালে অনেক দুঃখ আছে কিন্তু। তুই আমাকে আটকাস না রে দিদি, আমি যে আর ক্ষুধা চাইলে সহ্য করতে পারছি না। এত ক্ষুধা নিয়ে আমি আর কাজ করতে পারছি না। মাকে তো আমি আশেপাশে দেখতে পাচ্ছি না রে। মা আসার আগে আমি একটু খেয়ে নিই রে দিদি। এরপর টুকি চুপি চুপি খাবার খেতে ধরে। তখনই সেখানে মিনু টুনটুনি চলে আসে। তোদের তো সাহস কম নয় রে টুকি, দুদিন আগেও তোদেরকে আমি এত মারলাম, তাও তোদের শিক্ষা হয়নি? তুই আজ আবার খাবার চুরি করে খাচ্ছিস? না, আজ তোকে একটা উপযুক্ত শিক্ষা আমি দিবই দিব। এ কথা বলে মিনু টুনটুনি টুকিকে অনেক মারে আর লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয়। আজ সারাদিন এ বাড়িতে তোর কোনো স্থান হবে না, আর এ বাড়ির খাবারও তোর কপালে জুটবে না, আর তুই বাইরেই থাকবি। এ কথা বলে মিনু টুনটুনি বাসার গেট লাগিয়ে দেয় আর টুকি কাঁদতে কাঁদতে বাড়ির পেছনে চলে যায় আর একটা লিচু গাছের নিচে বসে বসে কাঁদতে থাকে। এ কি মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? আজও কি ওই শয়তান মহিলা তোমাকে মারধর করেছে নাকি? আরে আরে, এখানে কে কথা বলছে? আমার আশেপাশে তো আমি ছাড়া আর কেউ নেই। তবে কি দিন দুপুরে ভূত চলে এলো নাকি? না গো না, আমি কোনো ভূতচুত নই। আমি হলাম লিচু গাছ। আমি তোমার সাথেই কথা বলছি। আসলে আমি একটা জাদুই গাছ। আমি কথা বলতে পারি, জাদু করতে পারি। তাকিয়ে দেখো একবার, তুমি আমার দিকে তাকাও। ও মা গো, সত্যি তো, আজকাল তো দেখছি গাছও কথা বলতে পারে। কিন্তু আমার মা যে আমাকে মেরেছে, এটা তোমাকে কে বললো? আমাকে কিছু বলতে হয় না, আমি সবটাই জানি। বললাম তো, আমি একটা জাদুই লিচু গাছ। আর তোমার যে এখন খুব খিদে পেয়েছে আমি সেটাও জানি। দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এ কথা বলে লিচু গাছ জাদু করে কিছু মজার মজার খাবার নিয়ে আসে আর সেসব খাবার দেখে তো টুকির জিভে জল চলে আসে। আর টুকি কিছু না ভেবে খাবারগুলো খেয়ে নিজের খিদে মেটায় আর লিচু গাছের সাথে গল্প করে সারাটা দিন কাটিয়ে দেয়। সন্ধেবেলা টুনি খাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে টুকির কাছে যায়। তোকে কিছু করতে বারণ করলে তুই একদম শুনিস না কেন রে বোন? এখন দেখ তো, সারাটা দিন যে না খেয়ে থাকতে হলো। এই নে, আমি লুকিয়ে লুকিয়ে তোর জন্য একটু খাবার নিয়ে এসেছি। নে তো, এই খাবারটুকু খেয়ে নে তো দেখি। না দিদি, তুই ভুল ভাবছিস, আমি তো পেট ভরে খেয়েছি, আমার একটুও খিদে নেই। তুই এসব কি বলছিস বোন? তুই যে খিদে সহ্য করতে পারিস না সেটা তো আমি জানি, কিন্তু খিদের কারণে যে তোর মাথা খারাপ হবে সেটা তো কখনো ভাবিনি। কি সব ভুলভাল কথা বলছিস? এরপর টুকি জাদু লিচু গাছের কথা টুনিকে খুলে বলে আর লিচু গাছ টুনির সাথেও কথা বলে। তোমাদের সাথে তো আমার আগে কোনো কথা হয়নি, তাই কোনো সাহায্য করতে পারিনি, তবে আজ তো তোমাদের সাথে আমার কথা হলো। আজকের পর থেকে আমি তোমাদেরকে সব রকম সমস্যা থেকে সাহায্য করার চেষ্টা করব। তোমাদের যখন যা দরকার আমার কাছ থেকে এসে নিয়ে যেও। এসব কথা শুনে টুনটুন আর টুকি ভীষণ খুশি হয় আর টুনটুন আর টুকি আবারও বাসায় চলে যায়। আর এরপর থেকে তারা দুই বোন মিনু টুনটুনির আর কোনো আশায় থাকে না। তাদের যা যা দরকার ছিল
সবকিছুই লিচু গাছের কাছ থেকে চেয়ে নিত। আর হঠাৎই একদিন লিচু গাছ টুনটুন আর টুকিকে ভালোবেসে সোনার হার উপহার দেয়। আর তাদের গলায় সোনার হার দেখে তো মিনু টুনটুনির চোখ কপালে উঠে যায়। সে কি কাণ্ড, তোদের দু বোনের গলায় সোনার হার এলো কোথা থেকে? হ্যাঁ, নিশ্চয়ই তোরা আমার টাকা চুরি করে এসব করেছিস, তাই না? আর তোদের চুরি করার স্বভাবটা তো অনেক আগে থেকেই। তাছাড়া কদিন থেকে তোদের হাব ভাব আমার একদম ভালো ঠেকছিল না। এবার সত্যিটা বল, নয়তো তোদের মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেব বলে দিলাম। মিনু টুনটুনির কথায় ভয় পেয়ে টুনটুন আর টুকি সব সত্যিটা বলে দেয়। আর জাদুই লিচু গাছের কথা শুনে তো মিনু টুনটুনির ভীষণ লোভ হয়। আর মিনু টুনটুনি দেরি না করে লিচু গাছের কাছে যায়। এই তবে দুই বোনের লিচু গাছ। এই যে লিচু গাছ, এতদিন তো টুকি আর টুনটুনকে অনেক সাহায্য করেছো, অনেক কিছু দিয়ে, এটা আমি জেনে গেছি। এখন তুমি আমার মনোবাসনা পূরণ করো তো। জাদুই লিচু গাছ, আমার অনেক হিরে সোনা দানা চাই। আমি জানতাম তুই আমার লোভে পড়বি, আর আমি তো লোভীদেরকে কিচ্ছু দেই না। কি, তুই আমাকে তুই করে বললি? তবে আমিও তোকে তুই করে বলবো। তুই আমার মনোবাসনা পূরণ করবি না, তবে তোকে আমি এক্ষুনি কেটে ফেলবো। চুপ কর শয়তান মহিলা, তুই আমাকে কেটে ফেলবি? তার আগে আমি তোর কি হাল করি দেখ। আমি ভালোদের কাছে জাদুই গাছ হলেও লোভীদের কাছে রাক্ষসী গাছ। আর এবার তোকে আমি তোর পাপের শাস্তি দেব। এ কথা বলে লিচু গাছ হা করে তার মুখ থেকে আগুনের গোলা বের করে আর মিনু টুনটুনির গায়ে ছুঁড়ে মারে। আর সেই আগুনের গোলাতে পুড়ে মিনু টুনটুনি সেখানেই ছাই হয়ে যায়। আর এরপর থেকে টুনটুন আর টুকি সেই জাদুই লিচু গাছের সাহায্যে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দূরের এক জঙ্গলে টোনা, তার স্ত্রী টুনি ও তার মা মিনু টুনটুনিকে নিয়ে বাস করত। টুনি ছিল একদম গরিব পরিবারের, যার কারণে মিনু টুনটুনি টুনিকে একদম সহ্য করতে পারত না। কারণে অকারণে টুনিকে অনেক জ্বালাতন করত। এরপর একদিন টোনা শহরে যায় কাজের জন্য। মিনু তখন ভাবতে থাকে, টোনা তো এখন বাড়িতে নেই, এই মেয়েটাকে যেভাবেই হোক এ বাড়ি থেকে তাড়াতেই হবে। এরপর আমি ওই বড় লোকের মেয়ে মুন্নিকে আমার ছেলের বউ করে আনবো, তখন খুব ভালো হবে। এ বলে হাসতে হাসতে মিনু টুনটুনি টুনির কাছে যায় আর টুনিকে বলে, এই টুনি, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো আমার মনের মতো পাত্রী দেখে, বুঝতে পেরেছিস? আমি কেন বের হব এই বাড়ি থেকে? এটা তো আমারও বাড়ি, আমারও সংসার। আমি কোথাও যাব না এই বাড়ি থেকে। বুঝেছি, সোজা কথা তুই শুনবি না, এবার তো তাহলে বাঁকা কথাই বলতে হয়। এরপর মিনু টুনটুনি টুনিকে অনেক মারতে থাকে। তুই এ বাড়ি থেকে যাবি না তাই তো? দাঁড়া, আজ তোকে আমি মেরে তোর চামড়া গুটিয়ে দেব। মিনু এসব বলতে থাকে আর টুনিকে মারতে থাকে। তারপর মিনু চুলা থেকে গরম জ্বালানি এনে তা দিয়ে টুনিকে মারতে আসে। আর সেই আগুনওয়ালা কাঠ দেখে টুনি ভীষণ ভয় পায় আর সেখান থেকে দৌড়ে নিজের ঘরে চলে যায়। ঘরের মধ্যে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। তুই কি ভেবেছিস ঘরে দরজা লাগিয়ে দিলেই আমার হাত থেকে তুই পার পেয়ে যাবি? কখনো না, আমি তোকে এবার ঘর সহই জ্বালিয়ে দেব। এরপর মিনু জ্বলন্ত আগুনের কাঠ মিনুর ঘরে ছিটিয়ে দেয় আর টুনির সেই পুরো ঘরটা পুড়ে ছাই হয়ে যায়। আর মিনু অট্ট হাসিতে হাসতে থাকে। এরপর টোনা বাড়িতে চলে আসে। মা, টুনিকে তো দেখছি না, কোথায় গেছে টুনি? বাবা, ওই দেখ বৌমা ওই ঘর সহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রে বাবা। এটা কি হয়ে গেল রে বাবা, সর্বনাশ হয়ে গেল রে, এখন কি হবে? না মা, এটা হতে পারে না মা, এটা হতে পারে না। আমার টুনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, আমি এটা বিশ্বাস করি না মা। টুনি, কাঁদিস না রে বাবা, কাঁদিস না। ভাগ্যের লিখন তো আর কেউ খণ্ডাতে পারে না রে বাবা। তোকে আমি আবার একটা বিয়ে করাবো, তুই ভাবিস না তো। এই বলে মিনু নিজের ঘরে চলে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়।
এরপর মিনু টোনার সাথে মুন্নির বিয়ে দেয়। আর বিয়ের প্রথম রাতেই, বৌমা, তোমার গায়ে তো দেখছি অনেক দামি দামি গয়না। বলছি কি, তুমি তো এখন ঘুমোতে যাবে তাই না? তুমি এগুলো খুলে আমার কাছে দিয়ে দাও, আমি এগুলো অনেক যত্ন করে রেখে দেব। আমার জিনিস আমি নিজেই যত্ন করে রাখতে পারবো মা, আপনাকে দিতে হবে না। আর যদি না পারি তাহলে আমার বাবাকে বলে একটা শক্ত আলমারি বানিয়ে নেব, আর সেখানে আমার গয়নাগুলো যত্ন করে রেখে দেব। আপনার আর কোনো নিয়ম কানুন আছে কিনা বলুন, নয়তো আমি ঘরে যাব, আমার শরীরটা অনেক ক্লান্ত। মা, আর কোনো নিয়ম কানুন নেই, যাও তুমি ঘরে চলে যাও। এরপর মুন্নি টোনাকে নিয়ে নিজের ঘরে ঢুকে যায়। এদিকে সকাল হয়ে যায়। মিনু সকালে ঘুম থেকে উঠে মুন্নিকে রান্না করতে বলে। আমি কি আপনার বাড়িতে কাজের মেয়ে হয়ে এসেছি নাকি, হ্যাঁ, যে আমি আপনাকে রান্না করে খাওয়াবো? নিজের রান্না নিজে করে খান, আর আমাদের জন্য রান্না করে নিয়ে আসুন, জান বলছি। আমি রান্না করব মানে? আমি এ বাড়ির কর্তি, আমার কথাই শেষ কথা। তুমি রান্না করে নিয়ে এসো, বুঝেছো? এই যে শাশুড়ি আম্মা, আপনার করতে হওয়ার দিন এখন শেষ। এখন আমি এই বাড়ির বউ, তাই আমি এ বাড়ির কর্তি। তাড়াতাড়ি যান, গিয়ে আমাদের জন্য রান্না করে নিয়ে আসুন। এই বলে মুন্নি নিজের ঘরে চলে যায়। আর অন্যদিকে মিনু, হে উপরওয়ালা, এটা আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। ওই ছোট লোকের মেটুনি তো কোনোদিনও আমার মুখের উপর কথা বলতো না, আমার কোনো কথায় অবাধ্য হতো না। আর এই বউ তো দেখছি একদম আলাদা। এই বলে মিনু বাধ্য হয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। এরপর টোনা এসে মিনুকে বলে, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, তাড়াতাড়ি বলো তো কি কি আনতে হবে। বাবারে, আমার তো ওষুধ শেষ হয়ে গিয়েছে, আমার জন্য কিছু ভালো ভালো ফলমূল আর গোস্ত নিয়ে আসিস তো বাবা, আমার অনেক দিন থেকে গোস্ত খেতে ইচ্ছে করছে। তারপর মুন্নি এসে সব কথা শুনে ফেলে আর মিনুকে বলে, এই যে শাশুড়ি আম্মা, আপনার ছেলে যে আমাকে মাত্র বিয়ে করেছে, তার তো এখনো চাকরি বাকরি কিছুই হয়নি, তার কাছে আপনি আবদার করছেন কেন, হ্যাঁ? আর টোনা শোনো, আমাদের তো এখন হিসেব করে চলতে হবে তাই না? সামনে যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তখন তো অনেক খরচ হবে, তখন কি করবে বলো তো? হ্যাঁ তাই তো, ব্যাপারটা তো ঠিকই বলেছো। তাই এখন থেকে টাকা জমানো শুরু করো, সব খরচ কমিয়ে দেবে, কেমন? আচ্ছা ঠিক আছে মুন্নি, তো তোমরা থাকো, আমি বাজার থেকে ঘুরে আসছি। এরপর টোনা বাজারে চলে যায় আর মুন্নিও ঘরে চলে যায়। আর মিনু মনে মনে ভাবতে থাকে, টনিকে তো মেরেছি ঘরে আগুন দিয়ে, আর আমি তোকে মারবো জলে ডুবিয়ে রে মুন্নি, জলে ডুবিয়ে। মা মুন্নি, একটু বাইরে আসো তো মা। কি হয়েছে, এত ডাকছেন কেন? মা মুন্নি, আমাকে এক বালতি জল এনে দাও না মা পুকুর থেকে। কেন, হ্যাঁ, আপনি তো নিজে গিয়েই আনতে পারেন তাই না? মা, আমার যে কোমরে বড্ড ব্যথা করছে, সেদিন ডাক্তার আমাকে বলেছিল ভারী কাজ না করতে, তাই তুমি একটু নিয়ে দাও না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিন তাহলে। এরপর মুন্নি বালতি নিয়ে পুকুরে যায় জল আনতে। তখন মিনুও মুন্নির পিছন পিছন যায়। মিনু যেই না মুন্নিকে ধাক্কা দিতে যাবে, তখনই মুন্নি সেখান থেকে সরে যায় আর মিনু নিজেই পুকুরে পড়ে যায়। কথায় আছে না, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আজ আপনারও তাই হয়েছে, এবার বুঝুন কেমন লাগে। আমার ভুল হয়েছে মা, দয়া করে আমাকে জল থেকে তুলে নাও, আমি যে ডুবে যাচ্ছি। এরপর মুন্নি হাসতে হাসতে মিনুকে জল থেকে তুলে আনে। আমার সাথে পাঙ্গা নিতে আসবেন না মা, তাহলে নিজেই ধ্বংস হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? এসব বলতে বলতে মুন্নি আর মিনু বাড়িতে চলে আসে। কিন্তু বাড়ি ফিরে মিনুর চোখ কপালে উঠে যায়। কি টুনি, তুমি না মরে গিয়েছো, তাহলে কি করে ফিরে এলে? তার মানে তুমি শাকচুন্নি? ওরে বাবা রে! মিনুর কথা শেষ হতে না হতেই টোনা বাড়ি ফিরে আসে আর টুনিকে দেখে বলে, এ কি টুনি, তুমি মারা যাওনি? না, আমি মারা যাইনি, তুমি আর তোমার মা মিলে তো চেয়েছিলে আমি যেন মারা যাই, কিন্তু না, আমি মারা যাইনি, উপরওয়ালার কৃপায় আমি বেঁচে আছি। তোমার মা আমাকে মারার জন্য ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল, আমি আগুনে পুড়ে প্রায় মারাই যাচ্ছিলাম,
কিন্তু তখন ওই দিক দিয়ে যাচ্ছিল এক তান্ত্রিক বাবা। উনি আমাকে দেখতে পেয়ে ওনার সাথে নিয়ে যান আর আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করে তোলেন। তাই আজ আমি দেখতে এলাম তোমরা মা ছেলে মিলে কত সুখে আছো। তোমার একটা বউ আছে আর তুমি তো আমাকে সেটা কোনোদিনও বলনি। আমাকে মিথ্যে বলে আমাকে ঠকিয়ে বিয়ে করেছো তাই না? আর তোমার এই ভালো মা বড় বউয়ের মতো আমাকেও আজ জলে ডুবিয়ে মারতে চেয়েছিল। আমি আর তোমাদের মতো খারাপ লোকদের সাথে থাকতে চাই না। এমনিতেও তোমরা অনেক গরিব, তবুও আমি দয়া করে তোমার সাথে ছিলাম, কিন্তু আজ আর নয়। আমি চলে যাচ্ছি, তুমি থাকো এখানে। আর হ্যাঁ, দয়া করে আর কখনো আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে না। এই বলে মুন্নি সেখান থেকে চলে যায়। টুনিও চলে যেতে ধরে। তখনই টোনা বলে, টুনি, তুমি আমাকে ছেড়ে যেও না টুনি। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তুমি জানো আমি তোমার জন্য কত চোখের জল ফেলেছি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তাই তো তুমি আমার কথা ভাবতে, আমার খেয়াল রাখতে। আমাকে নিয়ে ভাবতে। আর আজ আমার কারণেই তুমি ফিরে এসেছো। আর মুন্নি তো আমাকে কোনোদিনও ভালোবাসেনি, তো আজ আমাকে ছেড়ে চলে গেল। আর টুনি, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি কিচ্ছু জানতাম না টুনি। তুমি বিশ্বাস করো, মা যে এসব কাজ করেছে তা তো আমি জানতাম না টুনি। আমিও তোমাকে অনেক ভালোবাসি টোনা। আসলে আমি অনেক গরিব বলে আমাকে তোমার থেকে আলাদা হতে হয়েছিল, শুধু তোমার মায়ের জন্য। মা, তুমি এত নীচ! ছি মা, ছি! তুমি কিভাবে পারলে এত কিছু করতে? আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে রে বাবা। তোরা আমাকে মাফ করে দিস। আসলে অর্থের লোভে পড়ে আমি এমনটা করেছি। তোরা দুজনে আমাকে মাফ করে দে। তোমার কোনো ক্ষমা নেই মা। তোমার পেছনে পুলিশ তোমাকে নিতে এসেছে। আমি খবর দিয়েছি পুলিশকে। তুমি যেতে পারো। আর ওনাকে গ্রেফতার করুন। এরপর পুলিশ মিনুকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যায়। আর এদিকে টোনা আর টুনি অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।